প্রিয় দর্শক, আপনি আছেন গ্রিন টেলিভিশনের সাথে আর আমি রানা ইসলাম। আমার সাথে রয়েছেন প্রফেসর ডক্টর AKM হুমায়ুন কবির, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্সেস ইউনিভার্সিটির যিনি প্রফেসর এবং ডিপার্টমেন্ট অফ ডেইরি অ্যান্ড পোলট্রি সায়েন্সের তিনি দায়িত্বে রয়েছেন। একই সাথে তিনি দায়িত্ব পালন করছেন পোলট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার PRTCর ডিরেক্টর হিসেবে। সেই সাথে ওনার আরও একটি পরিচয় রয়েছে, যেটা উনি একটা বই লিখেছেন, যেটা মিল্ক অ্যান্ড ডেইরি ফুডস নিউট্রিশন প্রসেসিং অ্যান্ড হেলদি এজিং, যে বইটি এরই মধ্যে বিশ্বের বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হচ্ছে এবং গুগল ট্রেন্ডিংয়েও যার অবস্থান উপরের দিকে। আমরা সেই মানুষটিকে পেয়ে গ্রিন টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি শুরুতেই আপনাকে নিয়ে একটা প্রশ্ন করতে চাই, যে এই যে বইটি লিখেছেন মিল্ক অ্যান্ড ডেইরি ফুডস নিউট্রিশন প্রসেসিং অ্যান্ড হেলথ এজিং, একটা বড় কাজ। এই কাজটা করার জন্য খুব গবেষণার প্রয়োজন হয়। মানে একজন গবেষক হয়ে উঠতে চাইলেন কেন? ধন্যবাদ। আসলে আমি যে বইটা লিখেছি, আপনি ইতিপূর্বে নাম বলেছেন, আসলে গবেষণা করতে গেলে আসলে গবেষণা কেন করতে, গবেষণা ছাড়া একটা জাতি বা একটা যে কোনো বিজ্ঞানী বলেন সেটা এগোতে পারে না। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি আমার বই প্রসঙ্গ নিয়েছিলেন, আমি যেহেতু এই বিজ্ঞানের একজন ছাত্র, আমি যখন কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি ময়মনসিংহে, তখন দেখেছি এই সমস্ত বিষয়ের যথেষ্ট ঘাটতি ছিল। সেই জন্য সেই বিষয়বস্তু থেকে আমি আসলে এই বইটা লিখেছি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি চেয়েছিলাম বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে। বিশেষ করে আমি দেখিয়েছিলাম যে বইয়ের মাধ্যমে যে দুগ্ধজাত পণ্য মানুষের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যে কী ভূমিকা রাখে। এবং এই বইটা শুধু যে একজন একাডেমিক টুল সেটা না, এটা একটা মানুষের হেলদি যারা হেলদি কনসাস পিপল, তাদের জন্য একটা স্বাস্থ্য গাইড হিসেবে কাজ করবে। দুধ খাওয়া কেন প্রয়োজন সেই বিষয়গুলো এর মধ্যে করেছেন আপনি। রাইট। কেন প্রয়োজন আসলে দুধ খাওয়া? আসলে দুধ হচ্ছে একটা আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত বিস্ময়কর খাবার। এবং মিল্কে নাই এমন জিনিস অলমোস্ট, এই জন্য মিল্কে বলা হয় অলমোস্ট কমপ্লিট ফুড, অর্থাৎ একটা মানুষের বেঁচে থাকার জন্য আদর্শ খাবার, অলমোস্ট আদর্শ খাবার। বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সবই আছে। দুধ হচ্ছে আমাদের প্রথম এবং স্থায়ী খাবার। এবং দুধ যদি আমরা নিয়মিত খাই, আমাদের যে সমস্ত রোগবালাই হয়, এই রোগবালাই অনেক কমে যাবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। আর তো বিশেষ করে যারা শিশু, তাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য দুধ গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে দুধের মধ্যে যে একটা পুষ্টি উপাদান থাকে ল্যাকটোসের মধ্যে একটা গ্যালাক্টোজ থাকে, যেটা ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করে। এই বিষয়গুলি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য শুধু একটা যে শিশুর ক্ষেত্রে না, আমরা মনে করি যে দুধ শুধু শিশুর জন্য উপযোগী। দুধ আসলে সবার জন্য, বিশেষ করে যারা বার্ধক্য জনগোষ্ঠী, তারা আপনারা জানেন যে বিভিন্ন ধরনের সমস্যা, একটা অন্যতম সমস্যা হলো সার্কোপেনিয়া, মাসল উইক হয়ে যায়, হাঁটতে পারে না, বা অস্টিওপোরোসিস, এইগুলোর থেকেও যদি আমরা রক্ষা পেতে চাই, নিয়মিত আমাদেরকে দুধ পান করতে হবে। এবং দুধের মধ্যে কোনো ক্ষতিকর জিনিস নাই বললেই চলে। ইভেন তো যারা মোটা একটু হেলদি মানুষ, তারাও দুধ খেতে পারবে, কারণ সেক্ষেত্রে স্কিম মিল্ক খাবে, অর্থাৎ দুধ থেকে ফ্যাটটা এক্সট্রাক্ট করে স্কিম মিল্ক খেতে পারে। এবং সবার জন্য দুধ নিরাপদ এবং সুস্বাদু খাবার। বাংলাদেশের এই যে মিল্ক অ্যান্ড ডেইরি যে খামার যদি আমি বলি, এবং আপনার একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, এখানে আসলে যে আমরা একটা কথা বলে থাকি যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, সেই জায়গাটা নিয়ে কি আপনারা কাজ করতে পারছেন, সিভোচু কাজ করতে পারছেন? রাইট, ভেরি নাইস কোশ্চেন। যেটা হলো যে আমাদের যে বিশেষিত বিশ্ববিদ্যালয়গুলো, যেমন আমার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি বলি, যে আসলে আমাদের দেশের বিশেষিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মধ্যে যে সবচেয়ে দুর্বল দিক, সেটা হলো যে ইন্ডাস্ট্রি এডুকেশন একাডেমি কোলাবোরেশনটা নাই, অনেকটা দুর্বল। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা চেষ্টা করেছি যে আমরা যেহেতু কৃষি সংক্রান্ত, বিশেষ করে পশুপালন বা পশু সংক্রান্ত, আমরা দেখা যায় যে খামারিদের যে কানেক্টিভিটি আছে। এবং আমি আমার নিজের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলি, যেমন আমার একটা ছোট্ট একটা নেটওয়ার্ক আছে, ডেইরি ফুড প্রসেসর নেটওয়ার্ক বাংলাদেশ নামে। এটা তো আছে। ইন এডিশন হচ্ছে যে আমরা কি করি, যে যারা খামারি আছে তাদের সাথে একটা নেটওয়ার্ক আছে আমাদের, শুধু আমার ক্ষেত্রে না, এরকম আমাদের অনেক অধ্যাপকরা বা গবেষকরা এরকম নেটওয়ার্ক আছে। আমরা কি করি, খামারিদেরকে অনেক সময় ইনভাইট করি, তাদের কি সমস্যা সেটা আমরা শুনি এবং সমাধান দিতে চেষ্টা করি। সব সমস্যার সমাধান আমরা দিয়ে দিতে পারি এরকম কিছু না, কিন্তু আমাদের যে এটা গেল ইন্ডাস্ট্রির সাথে ডাইরেক্ট আমাদের কোলাবোরেশন, কাজ করি আমরা। এবং আমাদের ছাত্ররাও দেখা যাচ্ছে খামারে যাচ্ছে, খামারে গিয়ে তারা কাজ করে, খামারিদের কি সমস্যা। এই নেটওয়ার্কটা আসলে কি ধরনের সম্ভাবনা তৈরি করতে পারে বাংলাদেশের দুগ্ধ শিল্পে? এইটা আপনি সুন্দর প্রশ্ন করেছেন। বিশেষ করে বাংলাদেশে এদের কোনো নেটওয়ার্ক আমার জানা মতে নেই। এই নেটওয়ার্কটার উদ্দেশ্য কি দেখেন, বর্তমানে বাংলাদেশে যদি এখন আমি বলি, আজকের কথা বলি, দেখেন খামারিরা যারা দুধ বিক্রি করছেন,
আমাকে জাস্ট 2 দিন আগে একজন মহিলা যাকে আমি প্রশিক্ষণ দিয়েছি তার 30 থেকে 40 লিটার দুধ উৎপন্ন হয়, সে দুধগুলি বিক্রি করতে পারতেছে না, কারণ এই সময়ে কিন্তু দুধ মানুষ কম খায়, এটা আপনারা জানেন নিশ্চয়ই। দুধটা তাহলে তাকে যদি দুধ তো পেরিশেবল প্রোডাক্ট, তাকে তাহলে কি করতে হবে, এই নেটওয়ার্কের উদ্দেশ্য ছিল যে আমরা খামারিদেরকে ভ্যালু অ্যাডেড ডেইরি প্রোডাক্ট তৈরি করতে শেখাবো, একটা উদ্দেশ্য। যেমন দুধ থেকে যে দই তৈরি করে, অথবা দুধ থেকে যদি সে ক্রিম সেপারেশন করে ঘি বা বাটার তৈরি করে, এগুলি কিন্তু ঘি বা বাটার দীর্ঘদিন আপনি প্রিজার্ভ করে রাখতে পারবেন। ইভেন তো দইও কিছুদিন রাখা যায়, প্রায় 7 থেকে 10 দিন রাখা যায়। তো এইটা একটা হলো যে দুধের ন্যায্য মূল্য পাওয়ার জন্য পাবে ফার্মাররা। আরেকটা হলো যে ভ্যালু অ্যাডেড ডেইরি প্রোডাক্ট যদি তারা তৈরি করে, তাহলে তারা দাম বেশি হবে। 1 লিটার দুধ বেচলে হয়তো বা 80-90 লিটার বেচতে পারবে, আর সেই দুধ দিয়ে যে সে দই তৈরি করে বা পনির তৈরি করে তা বেশি লাভবান, একদিকে লাভবান হবে। আরেকটা হলো কি, আমাদের যে নিরাপদ পুষ্টি, বিশেষ করে আপনি জানেন যে আমাদের দেশে মানুষের আন্ডার নিউট্রিশন বা ম্যাল নিউট্রিশন অনেক বেশি। এটা অ্যাপ্রক্সিমেটলি বলা হয় যে 12% মানুষ আমরা ম্যাল নিউট্রিশন বা আন্ডার নিউট্রিশনে ভুগে। এইটা যদি সমাধান করতে চান, সবচেয়ে বাস্তব উদাহরণ হলো দুগ্ধজাত পণ্য খেলে এই সমাধান হবে। তাহলে কি এই নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে যে শুধু যে একটা খামারি যে লাভবান হবে না তা না, সাথে সাথে যারা আমরা কনজিউমার তারা নিরাপদ দুধ পাবো এবং পুষ্টিকর খাবার পাবে। সামগ্রিকভাবে এটা হচ্ছে ডেইরি সেক্টর ডেভেলপমেন্টে একটা ভালো ভূমিকা রাখবে। তবে প্রাথমিক পর্যায়ে আমরা চট্টগ্রাম ভিত্তিক করতেছি, কারণ আমার জাস্ট শুরু করেছি, ভবিষ্যতে হয়তো বা সারা বাংলাদেশ ব্যাপী আমরা এই কার্যক্রমটা এগিয়ে নেব বলে আশা করি। এই সময়ে এসে কৃষি, প্রাণী সম্পদ, দুগ্ধ ও স্বাস্থ্য, পরিবেশ বিজ্ঞান এই সব মিলিয়ে আপনারা যে বিশেষায়িত একটা বিশ্ববিদ্যালয়, এই ধরনের শিক্ষার প্রয়োজনীয়তা কেন বাংলাদেশের জন্য? এই বিশেষ করে এই ধরনের বিশ্ববিদ্যালয় কৃষি, পরিবেশ, স্বাস্থ্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ দেখেন আমাদের দেশে সব পৃথিবীর বিভিন্ন দেশে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন সমস্যা হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। দেখেন এখন হচ্ছে যে ক্লাইমেট পরিবর্তনের পরে যে ক্রপসের মধ্যে চেঞ্জ আসতেছে, লাইফস্টকে আসতেছে, হেলথে আসছে, নতুন নতুন রোগের আবির্ভাব হচ্ছে। এই সমস্যাগুলো যে সমাধান করতে চাই, আমাদের এই ধরনের বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। ফর এক্সাম্পল, যদি আমার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে বলি, দেখা যাচ্ছে যে এখন নতুন নতুন রোগের আবির্ভাব হচ্ছে। দেখেন মানুষের এখন বার্ড ফ্লু, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, নতুন নতুন রোগ যেগুলো জেনেটিক রোগ, যে মানুষ অ্যানিমেল থেকে মানুষের কাছে যাচ্ছে, মানুষ থেকে আবার অ্যানিমেলে যাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে এখন এই সমস্ত শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। সেটা একদিকে যে মানে আমাদের, এবং শুধু তাই নয়, আমাদের বিশেষ করে যদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই, এই সমস্ত বিশ্ববিদ্যালয় দরকার। এবং খাদ্য নিরাপত্তার সাথে মানুষের পাবলিক হেলথকেও যদি আমরা সিকিউর রাখতে চাই, তাহলে এখন এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে বলে আমি মনে করি। কিন্তু বাংলাদেশের তরুণদের মধ্যে এক ধরনের প্রবণতা রয়েছে যে আমি কোন বিষয়ে পড়াশোনা করছি, পড়াশোনার পরে আসলে আমি জব মার্কেটে কতটা নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারবো। কারণ আমাদের পড়াশোনা এখনও সেই একটা ব্যাকডেটেড চিন্তা রয়েছে যে আমি চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করি। বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, আপনাদের বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে সিভাসুতে, তাদের আসলে জব মার্কেটে ডিমান্ডটা কেমন? ধন্যবাদ। তুলনামূলকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়টা যে খুব বেশি বিশ্বসাহিত্য বিশ্ববিদ্যালয়, এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত বিষয়ে পড়াশোনা করা হয় মোটামুটি চাকরি আছে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, কোনো দেশেই মানে সরকারি চাকরি একটা পর্যায়ে স্যাচুরেটেড হয়ে যায়। এখন হচ্ছে যে আমাদের মেন্টালিটি হলো কি সরকারি চাকরি করব, কিন্তু এখন উদ্যোক্তা হতে হবে। এবং আমি আমার বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্টদেরকে জানি যারা নিজে উদ্যোক্তা হয়ে এখন দেখা যায় চাকরি বরং দিচ্ছে। সেই মন মানসিকতা আসতে হবে। চাকরির বাজার তুলনামূলকভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমার বিশ্ববিদ্যালয়ে কিছুটা হয়তো ভালো, কিন্তু জব মার্কেটে দেখা যায় চাকরি নাই। এটা হচ্ছে এমন একটা সাবজেক্ট আমাদের বিশ্ববিদ্যালয়ে, সে জব পড়বে কেন, সে জব দিবে। কারণ একটা জব মানে আসলে শুধু চাকরি নয়, রাইট, আসলে কাজের মধ্যে থাকা, কাজ সৃষ্টি করা, কাজ সৃষ্টি করা, রাইট, সেইটাই। এবং শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে তারা হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে একটা খামার দেয়, সে ডেইরি খামার হতে পারে, পোলট্রি খামার হতে হবে, বা আদার অন্য খামার, ফিশ খামার হতে পারে, বা ফুড ইন্ডাস্ট্রি হতে পারে। সে এখানে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করবে এবং তার মধ্যে বরং কর্মসংস্থান সৃষ্টি হবে। এইটাও একটা প্যাটার্ন মানে আমাদের বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এখন দেখা যাচ্ছে বলে আমার মনে হয়। এই যে উৎপাদনশীলতা বাড়ানো বা দেশের অর্থনৈতিক চাকাকে গতিশীল করার জন্য আসলে নতুন নতুন উদ্ভাবন, সেজন্য আসলে বিজ্ঞান শিক্ষার একটা গুরুত্ব মনে হয় রয়েছে। বর্তমান তরুণদের মধ্যে, বিশেষ করে আপনার শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের প্রবণতা দেখেন? রাইট, আপনি ঠিকই বলছেন। বিজ্ঞান শিক্ষায় একটা জাতির ভবিষ্যৎ নির্ভর করবে। যে জাতি যত বিজ্ঞানে বিনিয়োগ করবে, সে দেশ তত এগিয়ে যাবে। এবং বিজ্ঞান ছাড়া একটা জাতির অগ্রগতি অসম্ভব। এবং পৃথিবীতে দেখা যাচ্ছে যারা বিজ্ঞানে বেশি বিনিয়োগ করবে, তারাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে, তারাই খাদ্য উৎপাদন করবে, তারাই পরিবেশ নিয়ন্ত্রণ করবে, তারাই প্রযুক্তি দিবে। তো বিজ্ঞান অপরিহার্য। এখন হচ্ছে যে আমাদের তরুণ জনগোষ্ঠীও অনেক তরুণ গোষ্ঠী বিজ্ঞান পছন্দ করে, এবং এটাকে আরও জোরালো করতে হবে। কারণ হচ্ছে আমাদের দেশে যে বিজ্ঞান শিক্ষাটার
একটু হয়তোবা আমাদের বিজ্ঞান শিক্ষাটা আরও প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করতে হবে, বিশেষ করে যে আমাদের বিশেষত বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞান শিক্ষার কথা বলি, যেমন যদি আমি বলি যে এই শিক্ষা বা বিশেষত শিক্ষায় শিক্ষার্থী কোন বিষয়ে আটকায়, আমি দুইটা বিষয় বলবো। একটা হলো তাদের একটা ভ্রান্ত ধারণা। কি ভ্রান্ত ধারণা? তারা মনে করে যে এটা এখান থেকে একটা যা শিখবে আর সার্টিফিকেট নিয়ে যাবে, কিন্তু এইটা বিশেষত বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য না। আরেকটা হলো স্কিল হ্যান্ডস অন প্র্যাকটিসের অভাব, বিশেষ করে বিশেষত বিশ্ববিদ্যালয় বা বিজ্ঞান ভিত্তিক যে সমস্ত শিক্ষা আছে সেগুলির হচ্ছে কি ল্যাব ওয়ার্ক, তারপর হচ্ছে এক্সপেরিমেন্ট, ডাটা, এই রিয়েলের সংযোগ আমরা কম। এটা ছাত্রদেরকে আমি দেবো না, এটা আমাদের দুর্বলতা। আমরা এখনও, যেটা আপনি আগে বলছিলেন, ইন্ডাস্ট্রির সাথে আমরা ইন্ডাস্ট্রি বেস কারিকুলামটা আমরা বিজ্ঞান বা বিশেষত বিশ্ববিদ্যালয়গুলি আমরা এখনও ওই পর্যায়ে যেতে পারি না। আমাদেরকে সেখানে লিমিটেশনস কোথায় দেখছেন আসলে? শিক্ষকদের প্রশিক্ষণের অভাব দেখছেন, না অবকাঠামোগত উন্নয়নের অভাব দেখছেন, নাকি প্রযুক্তির অপ্রতুলতা দেখছেন? কোথায় আসলে? এটা অনেকগুলি চ্যালেঞ্জ আছে। যদি মোটা থেকে আমি বলি, সেটা হলো যে একটা হলো যে হ্যাঁ, অর্থের অভাব বা ফিনান্সিয়াল ক্রাইসিস, এটা সব জায়গায় থাকে। এটাকে আমি একমাত্রই কারণ হিসেবে বলবো না। এখানে হলো যে আমাদের মন মানসিকতা একটু বিষয় আছে, এবং আমরা অনেক সময় পরিবর্তনটা একটু পছন্দ করি না, যে র্যাপিডলি চেঞ্জ করব কারিকুলাম, তখন আবার কি হয়, এটা একটা বিষয় ছিল। আরেকটা হলো দক্ষ জনবল, বিশেষ করে যারা স্কিল শিক্ষক থাকে তারা অনেক সময় থাকতে চায় না আমাদের দেশের প্রেক্ষাপটে বিভিন্ন কারণে, এটা একটা বিষয়। আর ল্যাবগুলি দেখা যাচ্ছে, যেটা আমি বলছি, ল্যাবগুলির যেহেতু বিশেষিত শিক্ষার বা বিজ্ঞান ভিত্তিক শিক্ষার যে ল্যাবগুলির ইকুইপমেন্টের দাম বা যন্ত্রপাতির অনেক দাম বেশি, তারপর দক্ষ টেকনিশিয়ান প্রয়োজন পড়ে, অনেক সময় এটা আমাদের নাই বললেই চলে। আরেকটা সবচেয়ে বড় হলো যে আমরা বিজ্ঞান মনস্ক জাতি তৈরি করতে পারছি কিনা, এটা একটা বিষয়। আমি যেহেতু বাইরে পড়াশোনা করেছি, আমি যেমন জাপানের উদাহরণ একটা দিই আপনাদেরকে, সেটা হলো স্কুলের বাচ্চারা একদিন বিশ্ববিদ্যালয়গুলি সব ল্যাব ভিজিট করে। স্কুলের বাচ্চারা, এটা আপনি বিলিভ করতে পারবেন না, ওরা যে এটার জন্য একটা মানে ঈদের মতো আনন্দ করে, সবগুলি ল্যাব এমনভাবে গুছাবে বাচ্চাদেরা যাতে বিজ্ঞান মনস্ক হয়। আসতেছে, আয়সা ডিসপ্লে করে প্রত্যেক ল্যাবের কী কী কাজ, তখন তারা নতুন নতুন জিনিস শিখে এবং তখন তারা বিজ্ঞান মনস্ক। কিন্তু এই যে আমরা আমাদের যে ভবিষ্যতের জন্য তৈরি করা, মানসিকভাবে তৈরি করে, বিজ্ঞান তো একদিনে সে শিখে ফেলবে না, তাকে সেই বিজ্ঞান মনস্ক তৈরি করতে হবে। এবং এছাড়াও আমাদের অনেক বিষয় রয়েছে, যেমন শিক্ষার্থীর দিকে যদি বিজ্ঞান মনস্ক করতে চায়, সায়েন্স ল্যাব তৈরি করতে পারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ে। এবং আমি যেটা বলি, আপনি নিশ্চয়ই জানেন, বিশ্ববিদ্যালয়ের যে কনসেপ্টটা ছিল প্রথম পৃথিবীতে যখন বিশ্ববিদ্যালয় হয়, সেখানে এরকম একটা কনসেপ্ট ছিল যে বিশ্ববিদ্যালয় হবে কি, স্কুল কলেজ সকল শিক্ষার্থীরা একসাথে হবে, সেখানে হচ্ছে জ্ঞানগুলি একসাথে হয়ে জ্ঞান সিনথেসিস হবে। এটা বলা হয় যে জ্ঞানের সাথে জ্ঞানের, ধারণার সাথে ধারণার একটা মিথস্ক্রিয়া হয়ে নতুন জ্ঞান সৃষ্টি হবে। সেটা আসলে আমরা আমাদের দেশে সহ অনেক দেশে হয়তো আমরা ওরকম করতে পারি না। যদি এইগুলি করা যেত, বিশেষ করে উন্নত রাষ্ট্র, আমি যেটা জাপানের কথা বলেছি, সেটা ওরা তো দেখা যাচ্ছে খুবই একটা বিজ্ঞান মনস্ক জাতি। তা আমাদেরকেও আস্তে আস্তে যেতে পারবে, আমরা খালি জাস্ট পিছিয়ে থাকবো সেটা না, আমাদেরকেও এই বিষয়গুলি মাথায় রেখে আমাদেরকেও এগিয়ে যেতে হবে বলে আমি মনে করি। আপনার কি মনে হয় যে আসলে সার্বিকভাবে জাতি গঠনের জন্য, জাতির উন্নয়নের জন্য বিজ্ঞান মনস্ক জাতি গঠনটা খুব জরুরি, এবং শুধুমাত্র রাজনীতিবিদ তৈরি জায়গা থেকে বের হয়ে এসে তরুণদেরকে আসলে বিজ্ঞান ভিত্তিক পড়াশোনায় আগ্রহী হয়ে উঠতে হবে? রাইট। আমি আগেই বলেছি, যে জাতি বিজ্ঞান মনস্ক নয় সে জাতি বেশি দূর এগিয়ে যেতে পারবে না। কারণ আপনি ইচ্ছা করলে প্রযুক্তি অন্য দেশ থেকে নিয়ে আসতে পারেন, কিন্তু প্রযুক্তির বিহাইন্ডে যে মস্তিষ্ক, সেটা তো আপনি আনতে পারবেন না। যে জাতি বিজ্ঞান বা উদ্ভাবন করতে পারে না, সে জাতি পিছিয়ে যাবে। এখন হলো যে আমাদের, আর ইতিপূর্বে আমি কয়েকটা কথা বলেছি, এটা যে বিজ্ঞান মনস্ক করতে গিয়ে আমরা অনেকটা এই শিক্ষা বা গবেষণা রাজনীতি ঊর্ধ্বে রাখতে হবে। এবং বিশ্ববিদ্যালয়গুলি এডুকেশন সেন্টার না, এটা বিশ্ববিদ্যালয়গুলো ইনোভেশন সেন্টার হতে হবে। নতুন নতুন জ্ঞান, নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসতে হবে। এবং এইখানে আরেকটা বিষয় হলো যে বিজ্ঞান মনস্ক করতে হলো যে ছাত্র শিক্ষকদেরকে একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য অনুদান, বা যারা স্কুল পর্যায়ে বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে শিক্ষার্থী ইনোভেশন নিয়ে আসছে, বা সেটা ছোটো পাকারই হোক, তাকে একটু উৎসাহ দেওয়ার জন্য তাকে যদি আমরা একটু প্রণোদনা দেই বা বাইরের দেশে নিয়ে যাই বা কোথাও তাকে একটু স্কলারশিপ দিই, সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা আসলে ওই বিশেষিত শিক্ষা বা বিজ্ঞান মনস্ক হতে সাহায্য করবে বলে আমার মনে হয়। এই যে আপনি যে কথাগুলো বলছেন এবং যে কাজ করছেন, সেই কাজের মধ্যে আসলে দেশকে গঠন করার প্রবণতা আপনার কতটা ছিল? দেখেন, একটা সিনসিয়ারলি স্পিকিং, একটা মানুষ যদি সে তার মধ্যে দেশপ্রেম এবং সততা না থাকে, সে খুব বেশি দূরে আগাইতে পারবে। এটা আমার লাইফ থেকে আমি শিক্ষা নিয়েছি সেটা। তো এটা হলো যে দেশপ্রেম বা সততা না থাকলে সে বেশি দূর আগাইতে পারবে না। সেই জন্য দেশপ্রেমটা কী হবে, দেশপ্রেমটা মুখের বিষয় না যে মুখে বললাম যে আমি দেশকে খুব ভালোবাসি, এটা ডাজ নট মেক এনি সেন্স।
দেশকে ভালোবাসি কি আমার কাজের মাধ্যমে বাস্তব প্রয়োগে দেখাইতে হবে। ফর এক্সাম্পল, একজন শিক্ষার্থী তার পড়াশোনাটা ঠিকমতো করবে, সততার সাথে করবে। আমি একজন শিক্ষক, আমি সঠিকভাবে পাঠ দেব, এবং সেই সাথে যেহেতু আমি বিশেষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি পশুপালন, দুগ্ধবিজ্ঞানের সাথে সম্পৃক্ত। আমি কি করব, কৃষকদেরকে আমি আমার জ্ঞানের নলেজটা কিছু দিব, এবং তারা তাদের ফিল্ডে প্রয়োগ করে দুগ্ধ উৎপাদন, পশুপালন উৎপাদন বৃদ্ধি করবে। এইটাই হলো আমার দেশপ্রেম। অর্থাৎ অর্থাৎ যে আমরা যে সেক্টরে আছি, সে ছাত্র হোক, শিক্ষক হোক বা অন্য পেশা হোক, আমার নিজের কাজটা যদি সততার সাথে করি, সেইটাই হলো দেশপ্রেম। আর মুখে বললাম খুব ভালোবাসি, এটা আসলে দেশপ্রেম নয়। সার্বিকভাবে দেশের উন্নয়নে দেশপ্রেম কেন গুরুত্বপূর্ণ? এই যে আমি আগেই বলেছিলাম, দেশপ্রেম হলো একটি দেশের ভিত্তি। দেশপ্রেম না থাকলে সেটা বেশি দূর একটা দেশ আগাইতে পারবে না। এবং দেশপ্রেমের সাথে সাথে আমি একটা জিনিস বলবো, সততা। কারণ দেশকে যদি আপনি ভালো না বাসেন, তাহলে আমি তো যেটা আমি বললাম যে কাজের ক্ষেত্রে হয়তো আমি ফাঁকি দিব, বা আমার কথা আমার বললাম, আবার অন্য প্রফেশনে যারা আছে তারাও ঠিকমতো যদি কাজ না করে, দেশটা আসলে দেশপ্রেম তো কাজের মধ্যেই প্রকাশ করতে হবে। সেই জন্য আমি মনে করি যে দেশপ্রেম ছাড়া একটা জাতি বা একজন ব্যক্তি বেশি দূর আগাইতে পারবে না বলে আমার মনে হয়। আপনি একজন শিক্ষক, আপনি শিক্ষকদেরকে কিভাবে অনুপ্রাণিত করবেন যে তারা কিভাবে আসলে দেশের উন্নয়নে গবেষণা ভিত্তিক কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারবে? আপনার কথা কি? গবেষণা হলো যে এক একটা মানুষের যেহেতু সেক্টর ভিন্ন ভিন্ন, প্রত্যেক সেক্টরেই আমরা আসলে যেহেতু বিশেষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা ইন্ডাস্ট্রির সাথে জড়িত। আমার ক্ষেত্রে হয়তো আমি লাইভস্টক ইন্ডাস্ট্রি বা ডেইরি ইন্ডাস্ট্রি বা পোল্ট্রি ইন্ডাস্ট্রি জড়িত, এরকম প্রত্যেকেই কোনো না কোনো ইন্ডাস্ট্রির সাথে জড়িত। এখন আমাদেরকে যেটা হতে হবে যে ইন্ডাস্ট্রি কী সমস্যা আছে, বা স্বাস্থ্য সেক্টরে কী সমস্যা, প্রকৌশল সেক্টরে কী সমস্যা, পরিবেশ, সেই মানে অর্থাৎ প্রবলেম বেসড আমাদেরকে গবেষণা করতে হবে। এবং যেই গবেষণা করলাম যেটা আমার দেশের, আমার মানুষের কোনো উপকার আসে নাই, সেই গবেষণার কোনো মূল্য নেই আমার কাছে, আমি মনে করি। তাই আমি বলবো যে আমাদের যে গবেষক আছেন আমি ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে বলতেছি যে আমার মনে হয় যেগুলি মানুষের উপকার হবে, সেই সমস্ত দেশের উপকার, সেই সমস্ত বিষয়ের দিকে বেশি ফোকাস করে গবেষণা করা উচিত বলে আমার মনে হয়। মানে সেই গবেষণার ক্ষেত্রে কি ধরনের সাপোর্ট আপনারা আশা করেন? সেটা সরকারি পক্ষ থেকে বা বেসরকারি পক্ষ থেকেও সাপোর্ট আশা করেন কি না? রাইট। গবেষণা অবশ্যই, তো গবেষণা করতে অর্থের প্রয়োজন, সেটা লাগবে। এটা হলো যে এখন সব কিছু সরকার করে দেবে এটাও সম্ভব না। এখন হচ্ছে যে যেটা পার্টনারশিপে করতে হবে, যে এবং একটা হলো যে আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন ইন্ডাস্ট্রির সাথে আমার কোলাবোরেশন যদি থাকে। কারণ ইন্ডাস্ট্রি তো যখন সেটা যে ইন্ডাস্ট্রি হোক, সেই ইন্ডাস্ট্রি কিছু প্রবলেম থাকে, সে যদি বলে আমার এই প্রবলেমটা তুমি সলভ করে দাও, তারা হয়তো বা কিছু টাকা দিবে। তাহলে কি হলো যে আমরা যে ফিনান্সিয়াল যে ক্রাইসিসটা, সেইটা মিট আপ করে আমি গবেষণা করলাম, গবেষণা করে আমি তাকে ওই ইন্ডাস্ট্রির প্রবলেমটা সলভ করে দিলাম। এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা হলো যে আমরা সরকারেও এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। সরকারকে এখন দেখেন আমাদের দেশের শিক্ষার বাজেট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2% মানে জিডিপির, হোয়ারেজ উন্নত রাষ্ট্রগুলিতে দেখেন যে 5-6% পর্যন্ত তারা খরচ করে। তবে বর্তমানে গভর্নমেন্ট দেখা যাচ্ছে তারাও বলতেছে বাজেটে বেশ কিছু সুযোগ রেখেছে। আশা করি যে এখন মানে সরকার সহ সবাই যদি কিছু মানে অর্থনৈতিক বিষয়ে যদি সাপোর্ট করে, তাহলে বিজ্ঞান গবেষণাগুলি আরো এগিয়ে যাবে। মানসিকতার পরিবর্তনটাও প্রয়োজন কিনা সার্বিকভাবে বিভিন্ন জায়গায়, সেটা শিক্ষক, শিক্ষার্থী এবং যারা আসলে স্টেক হোল্ডার রয়েছেন তাদের মানসিকতার জায়গায় ঘাটতি দেখেন কিনা? অফকোর্স, আমি এটা বলতে পারবো না যে মানসিকতার ঘাটতি নাই, অবশ্যই আছে। মানে সেটা হলো সে যার ক্ষেত্রেই বলা যায়, সেটা আমার ক্ষেত্রেই বলেন বা অন্য স্টেক হোল্ডার ক্ষেত্রেই বলেন অথবা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এই যে মানসিকতা, এইটাই আমাদের চেঞ্জ করতে হবে। স্টিল আমরা আসলে ওই যে মানসিকতা আমাদেরকে আরেকটু চেঞ্জ করে আসতে হবে, যে আসলে যে আমাদেরকে কাজটা যে দেশের জন্য বা নিজের জন্য বা প্রফেশনের জন্য করতে হবে, ওই দিকটা আমাদেরকে এখনও আরেকটু মানে পজিটিভলি থিঙ্ক করতে বলে আমি মনে করি। সার্বিকভাবে আপনার এক্সপেকটেশন কি, একজন শিক্ষক হিসেবে, একজন গবেষক হিসেবে, একজন লেখক হিসেবে আপনি আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশে কি দেখতে চান? আমি নতুন বাংলাদেশ বা আগামীর বাংলাদেশ দেখতে চাই বিজ্ঞান মনস্ক একটি জাতি, এবং সেই বিজ্ঞান মনস্ক জাতি সততার সাথে কাজ করবে। বিশেষ করে তরুণ প্রজন্মদেরকে আমি বলবো, আমি সেই সাথে আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে চাই। আমাকে যদি একটা তরুণ প্রজন্মের একটা প্রচ্ছদ আঁকতে বলেন, আমি তরুণ একজন প্রজন্মকে আমি এরকম দেখতে চাই। আমি একটা পাই চার্ট যদি আঁকি, সেখানে 20% বলবো তোমরা মেধাবী, 80% পরিশ্রম থাকতে হবে, তাহলে একটা জাতি আগাইতে হবে। যেটা আপনি বলছিলেন যে আমি আগামী দেশ দেখতে চাই যেখানে
তরুণরা বিজ্ঞান মনস্ক হবে এবং তার কাজের মাধ্যমে তার দেশপ্রেম প্রকাশ পাবে, সেটা শিক্ষার্থীর ক্ষেত্রে সবার ক্ষেত্রেই এবং সততার সাথে করবে, এটাই আমার প্রত্যাশা। সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যায়, আপনি প্রচুর তরুণদেরকে নিয়ে কাজ করেন, আপনার শিক্ষার্থীরা সবাই তরুণ, দীর্ঘ সময় ধরে শিক্ষকতা করছেন এবং বিভিন্ন জায়গায় সেমিনার সিম্পোজিয়ামে তরুণদেরকে পাচ্ছেন, তাদের মধ্যে আসলে কী ধরনের প্রবণতা লক্ষ্য করেন? তাদের স্থিরতা অস্থিরতার জায়গাটা কেমন দেখেন? রাইট, এটা সুন্দর প্রশ্ন করেছেন। এখন আসলে আমাদের সব জায়গায় পরিবর্তন আসছে, শিক্ষার্থী বা তরুণ প্রজন্মের মধ্যে পরিবর্তন আসছে। তো আমাদের তরুণ প্রজন্মের মধ্যে একটা বিষয় লক্ষ্য করে শর্টকাট। আসলে পৃথিবীতে শর্টকাট ওয়েতে, বিশেষ করে শিক্ষা গবেষণায় শর্টকাট কোনো ওয়ে নাই। পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো মানে বিকল্প নাই। পরিশ্রম করলে সেটা রিটার্ন দিবেই, এবং আমি যেটা বলে থাকি, পরিশ্রম করলে তাকে সুদে আসলে রিটার্ন দেবে, সেটা হয়তো বা একটু সময় লাগবে। সেই জন্য বলবো তরুণ প্রজন্মদেরকে তাদের পরিশ্রমী হতে হবে, কারণ শর্টকাট ওয়েতে কোনো কিছুই অ্যাচিভ করা যায় না। শিক্ষকের একটা বড় ভূমিকা রয়েছে কিন্তু তরুণদেরকে গড়ে তোলবার ক্ষেত্রে, সেখানে শিক্ষকদের ভূমিকা কি হওয়া উচিত? অফকোর্স, আমি তো বলি, যেমন আমার ক্লাসে আমি বলি যে আমার শুধু মানে ক্লাসে গিয়ে টিচিং দেওয়াই একমাত্র কাজ না। সেক্ষেত্রে যেটা আপনারা বললেন, যেটা তরুণদেরকে মোটিভেশন করা, মোটিভেশনাল স্পিচ দেওয়া, তাদেরকে স্বপ্ন দেখানো, স্বপ্নও দেখাইতে হয়। কারণ তারা এখন যদিও খুব মিডিয়ার যুগ বা স্মার্টফোন আছে, সব ইনফ্লুয়েন্স, তারপরেও যেটা আমি বলে থাকি, শিক্ষকের বিকল্প কখনোই কিছু আসবে না। কারণ শিক্ষক হচ্ছে কি, তাকে মানবিকতা শিক্ষা দিবে, তাকে উৎসাহ দিবে, যার ফলে এই বিষয়গুলি যদি আমরা ক্লাস একটু 5 মিনিট বলি, তাহলে ছাত্ররা কিন্তু শিক্ষকের কথা শুনে, স্টিল শুনে। তবে এই ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রাইমারি এডুকেশনটাকে আমাদেরকে খুবই গুরুত্ব দেওয়া উচিত, বিশেষ করে যে প্রশ্নটা করেছেন সেই আসপেক্টে। এই বিষয়টা যদি প্রাইমারি এডুকেশনে আমরা ইনক্লুড করতে পারি, সেটা আরও বেশি কাজে লাগবে। এই যে আমাদের কথার মধ্যে দেশপ্রেম অনেকভাবে এসেছে, এই দেশপ্রেমের ছোট ছোট কাজ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং পারিবারিক শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ? রাইট, এই ছোট ছোট কাজই আসলে দেশপ্রেম। ছোট কাজ দিয়েই বড় পরিবর্তন হবে। তবে ছোট কাজটা সবচেয়ে যেটাও ধারাবাহিকতা থাকতে হবে। সেটা একজন কৃষকের ক্ষেত্রেই বলেন, একজন কৃষক যখন আমার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে সে জানতেছে কিভাবে দুধ উৎপাদন বেশি করতে হবে, সে যখন তার নিজের ক্ষেত্রে প্রয়োগ করে, শুধু তাই নয়, তার আশেপাশের যে গ্রাম বা বাড়ি আছে সেটাও তার চেঞ্জ হচ্ছে। তো এই যে বললাম, এই জন্য এই বিষয়গুলি আমাদেরকে আসলে খুবই খেয়াল রাখতে হবে। সার্বিকভাবে একটা ইকো চেইন তৈরি করার প্রয়োজনীয়তা দেখেন কিনা, তাহলে এই লাইভ স্টক, পোল্ট্রি, মিল্ক, ডেয়ারি সব কিছু মিলিয়ে? রাইট, এটা একটা সিস্টেম, এইটাই বলে যে ওয়ান হেলথ অ্যাপ্রোচ, যেটা আমি বললাম। এখন যে কনসেপ্টটা পৃথিবীতে চলছে, যে হিউম্যান, পোল্ট্রি, অ্যানিম্যাল, এনভায়রনমেন্ট, livestock। এটা একসাথে কাজ করতে হবে যদি আমরা একটি মানে হেলদি ওয়ার্ল্ড চাই, একটা সুস্থ সবল পৃথিবী চাই, তাহলে আমাদেরকে এই অ্যাপ্রোচে আগাইতে হবে। যাতে করে অনেক কথা বললাম, একজন শিক্ষক, একজন গবেষক, একজন সায়েন্টিস্ট হিসেবে আপনি নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন কি দেখেন? আমি নতুন স্বপ্ন দেখি, আমাদের বাংলাদেশটা হবে সবার জন্য নিরাপদ এবং বিজ্ঞান মনস্ক, এবং বিশেষ করে আমি মনে করি যে তরুণ প্রজন্ম যারা মানে আমাদের দেশকে নেক্সট নেতৃত্ব দিবে, তারা সততা এবং ন্যায়ের সাথে এবং দেশপ্রেমের উপর ভিত্তি করে তারা আমাদের দেশটাকে পরিচালিত করবে, এটাই আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ কবির ভাই আমাদের এই আলোচনায় আসবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।